আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখে নেব ইউজ টু এর ব্যবহার। আপনি যদি ইংরেজিতে দক্ষতা অর্জন করতে চান, ইংরেজিতে কথা বলতে চান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে চান, অবশ্যই এই ব্যবহারগুলো কিন্তু আপনাকে অনেক ভালোভাবে জানতে হবে। সো চলুন শিখে নেওয়া যাক ইউজ টু এর ব্যবহার। ইউজ টু এর প্রথম যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে ইউজ টু দ্বারা আমরা অতীত অভ্যাস বোঝাই। অর্থাৎ আমাদের অতীতের কোনো অভ্যাসের কথা যদি আমরা বলতে চাই, সেটি আমরা ইউজ টু দিয়ে অনেক সহজেই বলতে পারি। আমরা উদাহরণের মাধ্যমে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব কিভাবে সেটা। যেমন দেখুন, আমি পুকুরে সাঁতার কাটতাম। তার মানে অতীতে আমি পুকুরে সাঁতার কাটতাম, এটা আমার এক প্রকার অভ্যাস ছিল। সো এই ধরনের যতগুলো কথা রয়েছে, আমি ক্রিকেট খেলতাম, আমি ফুটবল খেলতাম, আমি রান্না করতাম, আমি ইউনিভার্সিটিতে যেতাম, আমি অফিসে যেতাম, হ্যাঁ, অতীতে কোনো কিছু করতাম, সেটাতে আমরা মাঝে মধ্যেই করতাম বা প্রায় করতাম, আমাদের অভ্যাসের মতো ছিল। এই ধরনের কথাগুলো আমরা ইউজ টু দিয়ে বলবো। কিভাবে বলবো দেখুন, আমির জন্য আমরা প্রথমে আই লিখে নিলাম, তারপর আমরা সরাসরি ইউজ টু বসিয়ে দেব। আই ইউজ টু, দেখুন কি করতাম, সাঁতার কাটতাম। তাহলে সাঁতার কাটার ইংলিশ আমরা জানি সুইম। সুইম, তারপর কি রয়েছে, পুকুরে সাঁতার কাটতাম। হ্যাঁ, তাহলে ইন দ্য পন্ড। ইন দ্য পন্ড, আমরা জানি পন্ড মানে পুকুর। তাহলে আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতাম। আমরা যদি বলতাম আমি নদীতে সাঁতার কাটতাম, তাহলে আমরা কি বলতাম, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। আমরা জাস্ট পরের অংশটুকু চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। সো আমরা সাঁতার কাটার কথা না বলে আমরা খেলার কথা একটু বলি, কি হয়। তাহলে দেখুন, আই ইউজ টু প্লে, তাহলে আমি খেলতাম, হ্যাঁ, অতীতে খেলতাম। এখন তারপর কিন্তু আমরা যে কোনো খেলার কথা বসিয়ে দিতে পারি। আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ব্যাডমিন্টন, হ্যাঁ, যে কোনো খেলা। তারপর আমরা দেখুন, আমরা যদি প্লের জায়গায় এখানে কুক দেই, কুক, তাহলে আই ইউজ টু কুক, আমি রান্না করতাম। কি রান্না করতাম, আই ইউজ টু কুক হসপস। হ্যাঁ, হসপস মানে হচ্ছে খিচুড়ি। আই ইউজ টু কুক হসপস, আমি খিচুড়ি রান্না করতাম। আই ইউজ টু কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতাম। আই ইউজ টু কুক নুডলস, আমি নুডলস রান্না করতাম। সো এভাবে কিন্তু আমরা পরের অংশটুকু যেটি ইচ্ছা সেটি বসিয়ে দিতে পারি। আর আমরা এই যে ভার্ব গুলো রয়েছে, ভার্ব গুলো চেঞ্জ করে কিন্তু অনেক অনেক বাক্য তৈরি করে ফেলতে পারি এবং নিজেরাই এগুলো চর্চা করতে পারি। তারপর দেখুন, আই ইউজ টু আমরা যদি রিড দেই, হ্যাঁ, আই ইউজ টু রিড বুক, আমি বই পড়তাম, অতীতে বই পড়তাম। সো মনে রাখতে হবে, এখানে যে আমরা ভার্ব গুলো বসাচ্ছি, ভার্বের ভি অন হবে সবসময়, অর্থাৎ ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটি, সেটি বসবে। ভার্বের যে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, সেগুলো আমরা ইউজ টুর পর ব্যবহার করব না। তাহলে দেখুন, আমির জায়গায় আমরা যদি বলতে চাই আমরা করতাম, সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে উই বসিয়ে দেবো। তাহলে উই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আমরা পুকুরে সাঁতার কাটতাম। উই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমরা নদীতে সাঁতার কাটতাম। উই ইউজ টু প্লে ফুটবল, আমরা ফুটবল খেলতাম। এইভাবে আমরা যদি বলি তারা খেলতো, তাহলে আমরা বা তারা কিছু করতো, দে বসিয়ে দেবো। আমরা যদি বলতে চাই সে করতো, তাহলে আমরা হি বসিয়ে দেবো ছেলের জন্য। আর যদি কোনো মেয়ের কথা আমরা বলতে চাই, সেক্ষেত্রে আমরা সি বসিয়ে দেবো, বা আমরা কোনো নামও ব্যবহার করতে পারি। হ্যাঁ, সো এইভাবে কিন্তু এই পাশের সাবজেক্ট গুলো চেঞ্জ করে এবং এখানে শুধু ভার্ব গুলো চেঞ্জ করে আমরা নিজেরাই শত শত বাক্য তৈরি করে ফেলতে পারি। আমাদের তার জন্য কি করতে হবে, শুধু ভার্ব শিখতে হবে। সো আমরা বেশি বেশি ভার্ব শিখব। সো এটি ছিল আমাদের ইউজ টুর প্রথম ব্যবহার। হ্যাঁ, সো আমরা অতীতে কোনো কিছু করতাম, এই ধরনের কথাগুলো আমরা ইউজ টু দিয়ে বলবো। ওকে, ইউজ টুর দ্বিতীয় যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে, দেখুন, সব এটির মতোই, জাস্ট আগে শুধু এম ইজ আর বসিয়ে দিতে হবে এবং ইউজ টুর পর যে ভার্ব আসবে, এই যে ভার্ব, এই ভার্বগুলোর সাথে শুধু আইএনজি যুক্ত করে দিতে হবে। সো আমরা জানি যখন এম ইজ আর আসে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তখন জিনিসটা কন্টিনিউয়াস হয়ে যায়, মানে চলমান হয়ে যায়। তাহলে আমি পুকুরে সাঁতার কাটতাম, এটি অতীতে করতাম। আর এই স্ট্রাকচার দিয়ে আমরা যখন করব, তখন হবে বর্তমানেই কাজটি করতে আমরা অভ্যস্ত। এটি অতীত অভ্যাস বোঝাবে, আর আমরা বর্তমানেই কোনো কিছুতে অভ্যস্ত। এই ধরনের কথাগুলো যখন আমরা বলবো, সেম জাস্ট শুধু আমরা ইউজ টুর আগে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসিয়ে দিব এবং ইউজ টুর পর যে ভার্ব বা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। কিভাবে আমরা একটু দেখে নেই। আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত,
হ্যাঁ, তার মানে আমি এখন ইংরেজি শিখাই, এটাতে আমি অভ্যস্ত। কিভাবে লিখবো? আমির জন্য আমরা প্রথমে আই লিখে নেই, তারপর আই অনুযায়ী এখানে কোনটি হবে? আই এর সাথে এম বসে আমরা জানি, তাহলে আই এম, তারপর আমরা ইউজ টু বসিয়ে দেব, ইউজ টু। শিখাতে আমরা জানি শিখানোর ইংলিশ কি? টিচ। টিচ মানে শেখানো, তাহলে আমরা যদি টিচের সাথে আইএনজি যুক্ত করে দিই তাহলে কি হচ্ছে? টিচিং। টিচিং ইংলিশ, ইংলিশ। তাহলে আম ইউজ টু টিচিং ইংলিশ, আমি ইংরেজি শেখাতে অভ্যস্ত। আমরা যদি শেখাতে না বলে আমরা যদি বলতে আমি ইংরেজি শিখতে অভ্যস্ত, তাহলে আমরা কি বলবো? শেখার ইংলিশ আমরা জানি লার্ন, সো লার্নের সাথে শুধু আইএনজি যুক্ত করে দিতে হবে, তাহলে কি হবে? লার্নিং, লার্নিং ইংলিশ। আই এম ইউজ টু লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। তারপর আমরা যদি বলতে চাই আমি ফুটবল খেলতে অভ্যস্ত, আমি প্রতিদিন বিকেলবেলা ফুটবল খেলি, ফুটবল খেলতে অভ্যস্ত, তাহলে আমরা জানি খেলার ইংলিশ প্লে। এর সাথে আমরা আইএনজি যুক্ত করে দেবো, জাস্ট এই ভার্ব গুলো তার সাথে শুধু আমরা আইএনজি যুক্ত করে দেবো। তাহলে আম ইউজ টু প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত। আম ইউজ টু প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে অভ্যস্ত। বা এখন শীতকাল, অনেকে হয়তো ব্যাডমিন্টন খেলতে অভ্যস্ত, সে বলতে পারে আমি ইউজ টু প্লেইং ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলতে অভ্যস্ত। সো আমরা যেটি করতেই অভ্যস্ত, বর্তমানে অভ্যস্ত, এই ধরনের কথাগুলো আমরা কিন্তু এই স্ট্রাকচার দিয়ে অনেক ইজিলি বলতে পারি, যার জন্য আমাদের শুধু অক্সিলারি ভার্ব বসাতে হবে ইউজ টু আগে, এবং পরে যে ভার্ব আসবে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন কোনো মেয়ে যদি বলে, আমরা যদি কোনো মেয়ের ক্ষেত্রে বলতে যাই সে রান্না করতে অভ্যস্ত, তাহলে আমরা এখানে জাস্ট শি বসিয়ে দেবো, এবং শির জন্য কি হবে? ইজ হবে, তখন আর এখানে এম হবে না, শি ইজ। তারপর ইউজ টু সেম থাকবে, কুকিং, শি ইজ কুকিং। শি ইজ ইউজ টু কুকিং, সে রান্না করতে অভ্যস্ত। শি ইজ ইউজ টু কুকিং রাইস, সে ভাত রান্না করতে অভ্যস্ত। সো এভাবে যে যেটিতে অভ্যস্ত আমরা কিন্তু সে ধরনের কথাগুলো এই স্ট্রাকচার দিয়ে ইজিলি বলতে পারি। কোন অক্সিলারি ভার্ব কোন সাবজেক্টের সাথে হবে এটি অনেক ইজি বিষয়, সবাই জানে। তারপর অনেকের হয়তোবা না জানা থাকতে পারে, বা চর্চার অভাবে হয়তোবা ভুলে যেয়ে থাকতে পারে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আই এর সাথে আমরা এম ব্যবহার করব, তারপর হি মানে ছেলেদের ক্ষেত্রে, তারপর শি, ইট, বা কোনো সিঙ্গুলার নাম রহিম, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। আর তারপর উই, ইউ, তারপর দেই, তারপর ধরুন মাই ব্রাদার্স, আমার ভাইয়েরা, একাধিক হলে এইগুলোর ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। সো এই সাবজেক্ট অনুযায়ী আমরা এই অক্সিলারি ভার্ব গুলো জাস্ট এখানে এই জায়গাটিতে বসিয়ে দেব, দিয়ে তারপর আমরা যে জিনিসটি করতে অভ্যস্ত সেটি আমরা লিখে ফেলবো। সো আমরা 2 নম্বরের স্ট্রাকচারটিও শিখে ফেললাম। হ্যাঁ, 3 নম্বর যে স্ট্রাকচারটি সেটি এটির মতোই সেম, সবকিছুই সেম। এম ইজ আর এর জায়গায় শুধু এখানে ওয়াজ ওয়ার হবে। সো আমরা এম ইজ আর দ্বারা বর্তমান কোনো কিছু তে অভ্যস্ত এ ধরনের কথা আমরা বুঝাইছি, এবং ওয়াজ ওয়ার দ্বারা আমরা অতীতে অভ্যস্ত ছিলাম, হ্যাঁ, এই অভ্যস্তটা আমরা অতীতে ছিলাম, এই ধরনের কথা আমরা বোঝাতে পারবো। সবকিছুই সেম, নতুন করে আর কিছু দেখতে হবে না। তাহলে আমি ভিডিও বানাতে অভ্যস্ত, এই যে ছিলাম কথাটির জন্য দেখুন এখানে কিন্তু জাস্ট অভ্যস্ত, আর এখানে অভ্যস্ত ছিলাম, অর্থাৎ অতীতে অভ্যস্ত ছিলাম, যার জন্য আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করে বলতে পারি। তাহলে আমি ভিডিও বানাতে অভ্যস্ত ছিলাম, কি হবে? আই ওয়াজ ইউজ টু লিখলাম, তারপর বানানোর ইংলিশ আমরা জানি মেক, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে মেকিং, ভিডিও। তাহলে আই ওয়াজ ইউজ টু মেকিং ভিডিও, আমি ভিডিও বানাতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু গোয়িং দেয়ার, আমি সেখানে যেতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে অভ্যস্ত ছিলাম। সো এভাবে আমরা কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম, এই ধরনের কথাগুলো কিন্তু আমরা জাস্ট ওয়াজ ওয়ার ব্যবহার করি, তারপর ইউজ টু দিয়ে ভার্বের সাথে আইএনজি দিয়ে করতে পারি। এই দুটি একদম সেম, জাস্ট এখানে আমি যার, এখানে ওয়াজ ওয়ার। ওকে, সো আমরা যখন
ক্যান, কুড, মে, মাইট এগুলোর ব্যবহার আমরা শিখেছি। আমরা জানি ক্যান এর পর নট বসিয়ে যেসব বাক্য এভাবে তৈরি করি সেগুলো নাবোধক করা যায়। হ্যাঁ, তারপর ক্যানটিকে সাবজেক্টের সামনে নিয়ে এসে বা কুডটিকে সাবজেক্টের সামনে নিয়ে এসে প্রশ্ন করা যায়, বাট ইউজ টুর ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। যেমন দেখুন, ইউজ টু দিয়ে আমরা অতীতে কোনো কিছু বোঝাই। হ্যাঁ, এই যে ইউজ টু, এই ব্যবহারটি ইউজ টু। সো আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম। তো এটিকে যখন আমরা কোয়েশ্চেন করব বা নাবোধক করব তখন আমরা ডিড দিয়ে করব। এই জিনিসটা একটু আমরা মনে রাখবো। ডিড দিয়ে আমরা প্রশ্ন করার সময় বা নাবোধক করার সময় এটিকে করব। যেমন দেখুন, আমরা যদি এখানে একটি ডিড বসিয়ে দেই, তাহলে ডিড আমরা যদি ইউ লিখি, হ্যাঁ এখানে যদি ইউ লিখি তাহলে ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য পন্ড, তুমি কি পুকুরে সাঁতার কাটতা? ডিড উই ইউজ টু প্লে ফুটবল, আমরা কি ফুটবল খেলতাম? ডিড দে ইউজ টু কুক, তারা কি রান্না করতো? ডিড দে ইউজ টু রিড, তারা কি পড়তো? সব প্রশ্ন করার সময় আমরা ডিড দিয়ে প্রশ্ন করব, এবং এগুলোকে আমরা যখন নাবোধক করব তখন এই যে সাবজেক্ট পর ইউজ টুর আগে আমরা একটা ডিড নট বসিয়ে দেব। হ্যাঁ, ডিড নট বসিয়ে দেব, তাহলে কি হবে? আই ডিড নট ইউজ টু সুইম ইন দ্য পন্ড, আমি পুকুরে সাঁতার কাটতাম না। আই ডিড নট ইউজ টু গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যেতাম না। উই ডিড নট ইউজ টু কুক, আমরা রান্না করতাম না। দে ডিড নট ইউজ টু প্লে বাস্কেটবল, তারা বাস্কেটবল খেলতো না। সো এইভাবে আমরা প্রশ্ন করার সময় ডিড এবং নাবোধক করার সময় জাস্ট ডিড নট বসিয়ে দেব ইউজ টুর আগে সাবজেক্টের পরে এই জায়গাটিতে। সো আশা করছি ইউজ টুর যে ব্যবহার, এই ব্যবহারটি আমরা শিখতে পারছি। সো কারো যদি কোনো কোথাও প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন, এবং ক্লাসটি সবার সাথে শেয়ার করে দিবেন যেন আমরা সবাই একসাথে ইংরেজি শিখতে পারি এবং আমাদের দেশটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের চ্যানেলে কিন্তু আরো ক্যান, কুড, মে, মাইড, উল, উড, মাস্ট, ওয়াট টু সবগুলোর ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।